উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৫৪। নৌসিন, প্লিজ এমন করে কেঁপো না। নরম ছোঁয়ায় আমি যে বড্ড পাগল হয়ে যাব। শেষ করে দেব তোমার জ্বালিয়ে পুড়িয়ে। এখন তো তো বিবি কাল। নৌসিনও ঘোর লেগে গেছে। সাদাদের মতো কথা আটকে আসছে ভেতর থেকে। চিরচেনা একটা ঢেউ বয়ে যাচ্ছে ভেতরে, তবুও নিজেকে সামলাতে পারছে না। চুপ, বিকেলে হারাবো তোমায়। শুধু রাতে হাঁটতে ইচ্ছে করে, তাই না সুন্দরী? ইস, কি বলে সাদাত। নৌসিন তো লজ্জায় শেষ। নৌসিন কোনো কথা বলছে না। সাদাত আস্তে আস্তে নৌসিনের ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিচ্ছে। বেশি সময় লাগলো না, দুজনের ঠোঁট এক হয়ে গেল। ভালোবাসায় মাতোয়ারা হয়ে গেছে সাদাত। নৌসিনও তার সামনে নিয়েছে। সাদাদের সাথে তার শার্ট খামচে ধরে নিজেকেও হারিয়ে যাচ্ছে কোনো এক অজানায়। সাদাত নৌসিনের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে নেয়। নৌসিনকে আঁকড়ে নিয়ে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। নৌসিন এবার সাদাতকে আটকাতে চাইছে। সাদাত নৌসিনের গলায় হারিয়ে গেছে। নৌসিনেরও হারিয়ে যেতে ইচ্ছে করছে ভালোবাসার মানুষটার সাথে। তবুও নৌসিন সাদাদের চুল আঁকড়ে ধরা অবস্থাতেই অনেকটা কষ্ট করেই বলে ফেলল, সাদাত, দিনের বেলা কথাগুলো কেমন যেন আটকে আসছিল নৌসিনের। এতক্ষণে সাদাত আর নৌসিন বিছানায়। সাদাত নৌসিনের ওপর শুয়ে নৌসিনকে আদরের ছোঁয়াতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নৌসিনও বাধা দিতে পারছে না, আর ইচ্ছে করছে না বাধা দিতে। কেন দিবে? স্বামীর এমন ভালোবাসায় কে না হারিয়ে যেতে চায়, হোক সেটা দিনের আলোয় বা রাতের কালিমায়। রুমের দরজাটা লাগানো, বারান্দার দরজাটাও চাপিয়ে দাও। জানালার পর্দাগুলো বিকেলের মৃদু বাতাসে বজ্রকাচের ভেতর থেকে উড়ে আসছে। এমন সময় নৌসিনের পোশাক হয়ে আছে তার প্রিয়তম সাদাত। মুহূর্তটা ভালোবাসা হারিয়ে যাওয়ার, ঘোরটা প্রেমের, আর সুখটা জান্নাতের টুকরো টুকরো সুখের আভাস দিয়ে ঘেরা। দুজনে মেতে গেছে দুজনেই। ইস, নৌসিন এমনিতেই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী বলে মনে হয়। আর সাদাত যখন এমন করে ভালোবাসতে থাকে, তখন মনে হয় সুখটা বোধহয় শুধু ওর জন্যই। সাদাত, প্লিজ ওঠো এখন। পরে। কি বলো? পরে কেন? দেখো, দিনের বেলা অনেক হয়েছে, এবার ওঠো প্লিজ। সাদাত নৌসিনের গলা থেকে মুখ তুলে বলল, ইস, তুমিও না পুরোই। কি? না, কিছু না। হয়েছে, এখন সরো। এই বিকেলবেলা আবার আমাকে গোসল করতে হবে। কেন? আমি আছি না, আমি করিয়ে দেব। ইস, আহ্লাদে বাঁচে না আমার স্বামী। সাদাত হা করে হেসে দেয়। এটা কি ছিল? সরো তো, কিছু ছিল না। এই, ওইসব মুহূর্তে পর তো সব মেয়েদেরই একটু মিষ্টি মিষ্টি ছোট আদর ভালোই লাগে। তোমার লাগে না কি? সাদাত, ওকে ওকে, আর বলবো না। তবুও এমন করে চিমটি দিও না। দেখো তো পিঠটা খামছে কি করছো। মেবি রক্তও পড়ছে। সাদাত নৌসিনের উপর থেকে সরে নৌসিনের দিকে পিঠ দিয়ে বসে। নৌসিনও শরীরটা চাদরে পেঁচিয়ে উঠে বসে। সাদাতের পিঠ দেখে নৌসিন অবাক। নৌসিনের হাতের নখ স্বাভাবিক, ও নখ বড় করে না, অথচ এমনভাবে খামচিগুলো লেগেছে যে সাদাতের পিঠের চামড়াগুলো উঠে গেছে জায়গায় জায়গায়। নৌসিন সাদাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, আই অ্যাম সরি জান। এত দাগ কী করে হলো? আমি বুঝতে পারিনি। আই অ্যাম সরি, প্লিজ কিছু মনে করো না। নৌসিনের চোখে পানি এসে গেছে। সাদাতের বুঝতে এক মুহূর্ত লাগলো না যে তার নৌসিন কান্না করছে। সাদাত পেছন ফিরে নৌসিনকে নিজের বুকে জড়িয়ে নেয়। এই পাগলি, এই জন্য কান্না করছো কেন তুমি? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম জান। ওই সময় এমনটাই হয়। এখানে ব্যথা হয় না জান তোমার? ওই খামচির দাগগুলো আমার জন্য সুখ ছাড়া আর কিছুই না। এই খামচিতে জ্বালা করে না জান, নিজেকে সুখী মনে হয়। তবুও আমি কতটা ব্যথা দিলাম তোমায়। আমি খুব খারাপ, যে কিনা নিজের হাজব্যান্ডকে ব্যথা দেয়। এই বোকা মেয়ে, এই ব্যথাগুলো না নিজের হাজব্যান্ড ছাড়া আর কাউকে দিতে নেই। সাদাত, আচ্ছা জান পাখি, তুমি আমাকে একটু খামচি দিয়ে কান্না করছো, আর আমি যে তোমাকে কতভাবে ব্যথা দিলাম।
তবে তো আমারও কাঁদা উচিত, তাই না? একদম না, আমার তো ব্যথাগুলো ভালোই লাগে। নৌসিন লজ্জায় লাল হয়ে মাথা নিচের দিকে দিয়ে কথাটা বলল, ওরে আমার লাল পরি রে, আর লজ্জা পাস না? দেখ, উফ, এই সত্যি বেশি লেগেছে তোমার, তাই না? আরে বোকা না, আমার ড্রেসিং বয়ের এই সামান্য খামচিতে কী এমন হবে? তাছাড়া তুমি তো বলো আমি নাকি সবচেয়ে স্ট্রং, তাহলে? তবে আমি কিন্তু ইচ্ছে করে দেয়নি। সাদাত নৌসিনের কানের কাছে মুখ নিয়ে বলে, সেক্সি লেডি, আমি জানি আপনি ইচ্ছে করে দেননি। আপনার নরম শরীরে এই শক্তদেহী পুরুষটা যখন কিস, বেট অ্যান্ড প্রেশার দিয়ে জ্বালা ধরিয়েছিল, তখন আপনি মাতাল হয়ে এগুলো করেছেন। নৌসিন শেষ। কি বলে না বলে সাদাত? নৌসিন কিছু বলতে পারছে না। সাদাত নৌসিনের দিকে এগিয়ে গিয়ে নৌসিনের চোখে চোখ রেখে বলছে, ম্যাম, লজ্জা করছে? লজ্জা পেও না সুন্দরী, লোভে পড়ে যাই। জানো, তুমি যখন ভালোবাসার মুহূর্তটাতে লজ্জা পাও, আমার না তোমাকে কামড়ে শেষ করে দিতে ইচ্ছে হয়। মুখ খুলে নৌসিন, ইচ্ছে হয় কি? তুমি তো অনেক জোরে জোরেই কামড় দাও। সাদাত মাথা চুলকে বলে, কি করব বলো তো? তোমাকে ওই অবস্থায় পেলে আমি যে আউট অফ কন্ট্রোল। তাই তো, হয়েছে, আর বলতে হবে না। ওই, কই যাও? কি, হাত ছাড়ো। গোসল করতে হবে তো নাকি? পরে না, এখনই। আসরে আজান দিয়ে দিবে তো, এখনও অনেক সময় বাকি। সাদাত, তুমিও না। আমি জানি আমি খুব খারাপ, খুব বাজে, তবুও তোমার। নৌসিন মুচকি এসে বলে, সাদাত, ইয়া কিউট। এখন বলো তো, আমি যখন তোমার সারা শরীরে ঠোঁটে ছোঁয়া দিই, কোমরে দিই, তোমার ওই নরম বুকে। নৌসিন কথাটা শেষ করতে দিল না, তার আগেই সাদাতের মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ, আসলেই নির্লজ্জ একটা। সাদাত নৌসিনের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে নিয়ে বলছে, বাপরে, করতে পারি আর বলতে পারবো না। ইস, কি লজ্জা, কি লজ্জা। সাদাতটা আসলেই পারেও বটে। এখন কিন্তু জোরে চিমটি দেব। ছাড়ো, একটু পরে দেখবে আরও বাসবে আমার কাছে। গোসলটা তো করতে হবে। গোসল না করলে? হ্যাঁ। সাদাত, তুমি না কি সব বলো, সি। ওকে ওকে, সারলাম। আমিও আসি না? আহারে, হ্যাঁ, আমি কিন্তু চাইলেই ঢুকতে পারি, আমার পারমিশন লাগবে না। নেহাত আমি ভদ্র, তাই। আহা গো, কি ভদ্র মানুষ। নৌসিন জামাটা পরে নিয়ে বিছানা থেকে নেমে যায়। হাঁটতে গিয়ে হঠাৎ, ও মা, এ কি, কি হলো? কিছু না। সাদাত নৌসিনকে ধরে মুচকি হাসছে। সাদাত বেশ ভালোই বুঝতে পারছে নৌসিন কেন চিৎকার দিল। হাসছো কেন তুমি? তুমি হাঁটতে পারছো না কেন? কে বললো হাঁটতে পারছি না? ছাড়ো, আমি ঠিক পারবো। ম্যাডাম, আমি যা করেছি না, তাতে আপনার মতো চড়ুই পাখির এই অবস্থা হওয়াই স্বাভাবিক। কথাটা শুনে নৌসিনের বোধহয় একটু খারাপ লাগলো। অভিমান এসে গেছিল মনের ভেতর এক মুহূর্তের জন্য, কিন্তু সেটা আবার কোথায় যেন মলিন হয়ে গেল। নৌসিন সাদাতের দিকে একটু অন্যরকমভাবে তাকিয়ে আছে। সেই তাকানোর ভাষা বুঝতে পারল সাদাত। না না, আমি সেরকম কিছু বলিনি। তুমি আমার জন্য পারফেক্ট। আমি তো জাস্ট বললাম আমি একটু বেশি। হয়েছে, আর বলতে হবে না। আমি সেরকম মনে করিনি। আর শোনো, আমি চড়ুই পাখি হই বা উট পাখি, তুমি বেশি করো বা কম, সবটা না শুধু আমার, আমি ব্যতীত আর কেউ না, বুঝলে? ইয়া ম্যাডাম, তাহলে আমি পরের বার থেকে আরও একটু বেশি বেশি করব। নিতে পারবে তো? সাদাত, চলো এবার। সাদাত নৌসিনকে কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে যেতে থাকে। আরে কি করছো? নামাও। চুপ, আজকে আমি শাওয়ার নেওয়াবো তোমায়। না না, এটা সম্ভব না। নামাও তুমি আমায়। চুপ বলছি, না হলে কিন্তু ঠান্ডা পানিতে ডুবাবো। ঠান্ডা পানিতে নৌসিন কখনো গোসল তো দূরের কথা, হাত পর্যন্ত লাগায় না। ওই যে একটুতেই ঠান্ডা লাগে, তাই নৌসিন চুপ হয়ে সাদাতের কোলেই রয়ে গেল।
আর সাদাত ওয়াশরুমের দরজা খুলে নৌসেনকে ভেতর দিয়ে ডিরেক্ট বাথটবে। ও এভাবে কেউ টবে ফেলে ব্যথা পাই না আমি। ও আমি না ভুলে গেছিলাম তুমি যে ব্যথা পাও। মানে মানে হলো আমি জানি আমার জানটা একটু ব্যথা পেয়েছে, তাই আমি সেই ব্যথা কমানোর জন্য এখন জানটাকে নিজের হাতে শাওয়ার করিয়ে দেব। আর তাও আগে যে ভালোবাসার ব্যথাগুলো দিয়েছি সেটার জন্য জানটাকে আমি শাওয়ার করানোর পর শাড়ি পরিয়ে দেব। নৌসেন কিছু বলল না। সাদাত শাওয়ার করাবে বলে বাধাও দিল না। কেন দিবে? হাজব্যান্ড ওর, শাওয়ার করাতেই পারে। আর তাছাড়া নৌসেন যদি এখন সাদাতকে শাওয়ার করাতে না দেয়, সাদাতের মেজাজ 360 ডিগ্রি হয়ে যাবে। সেটা আমাদের নৌসেন খুব ভালো করেই জানে। তাই সাদাতের সব বায়না হাসি মুখে মেনে নিল। অবশ্য নিজের স্বামী এমন ভালোবাসা কে না চায়। আর নৌসেন মানে বিয়ের আগে থেকে এমন একটা চাওয়া ছিল যে সাদাত ওকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেবে, যেটা আজ পূরণ হবে। নৌসেনের ভেতর যে অন্যরকম সুখের হাওয়া বইছে, সে সুখ শুধু নৌসেনের জন্য। হ্যাঁ, শুধু নৌসেনের জন্যই। একমাত্র নৌসেনই জানে এই সুখের কোনো মাত্রা হয় না, হয় না কোনো সীমানা। এই যেন অসীম একটা প্রেম ঘোরের আবেশ। ভালোবাসার প্রতিটি ছোঁয়া বুঝি এমনই সুখময় হয়। সাদাত নৌসেনকে নিজ হাতে গোসল করিয়ে দিল। অবশ্য অজুটা নৌসেন নিজেই করেছে, এমনকি কাপড়টাও সাদাতই বদলে দিয়েছে। সাদাত নৌসেনকে আবার কোলে করে ওয়াশরুম থেকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। তাওয়াল দিয়ে নৌসেনের লম্বা চুল মুছতে মুছতে বলল, একদম উঠবে না জায়গা থেকে। আমি শাওয়ার নিয়ে এসে এই জামাটা আবার চেঞ্জ করিয়ে দেব। নৌসেন বুঝতে পারল সাদাত কেন বলল কথাটা। তবুও সাদাতের মুখ থেকে আবারও শুনতে ইচ্ছে করছে, তাই জানতে চাইল কেন। বললাম না শাড়ি পরাবো। ও ফ্যান চালু করে দিচ্ছি, চুল শুকাতে থাকুক। হিট দেওয়ার দরকার নেই, চুপচাপ বসো। আরে এখানে বসতে হবে। হ্যাঁ এখানেই বসতে হবে। আয়নার সামনে বসি না। শাওয়ার নিলাম, একটু ক্রিম নেব, বডি লোশন নেব। নৌসেনের মুখের দিকে তাকিয়ে সাদাত একটা ছোট হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আয়নার সামনে বসো। বাট ক্রিম লোশনের চেয়ে বেশি কিছু নেবে না। আমি শাড়ি পরিয়ে বাকি সাজ কমপ্লিট করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাও শাওয়ার নিয়ে আসো। সাদাত শাওয়ার নিয়ে তাওয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। নৌসেন যা করার সেসব করে। সাদাতের কথা মতো আয়নার সামনে বসে আছে, নিজেকে আয়নায় দেখছিল একটু আগে। আর বিশেষ মুহূর্তগুলো কথা ভেবে নিজেই ব্লাশিং হচ্ছিল। সাদাত বেরিয়ে এলে নৌসেন নজর এড়ায় না। বরাবরের মতোই সাদাতের উন্মুক্ত লোমাক্ত বুকটাতে আজও নৌসেনের চোখ আটকে যায়। সাদাত বেডে রাখা টি শার্ট আর ট্রাউজারটা পরে নেয়। নৌসেনের জন্য কাবার থেকে অনেকক্ষণ যাবৎ খুঁজে একটা শাড়ি বের করে আনে। এর আগ পর্যন্ত একবারের জন্য সাদাত নৌসেনের দিকে তাকায়নি। সাদাত নৌসেনের কাছে এসে নৌসেনের হাতে একটা পেটিকোট আর ব্লাউজ দিয়ে বলল, ম্যাডাম এই দুটো আমি পরিয়ে দিই। নৌসেনের মাথায় বাস। ইস, একটু আগে গোসল করালো সাদাত ওকে। সাদাত তো সব কিছুই জানে ওর, তাহলে বারবার কেন এমন লজ্জা লাগে? কোনো উত্তর জানা নেই নৌসেনের। না না আমি পরে নিচ্ছি। উফ, তুমি লজ্জা পেয়ে বলছো? আচ্ছা আমি তো তোমার সবই দেখে নিয়েছি, শুধু একবার না অনেকবার। তবু এত লজ্জা কিসের? জানি না আমি। জানো না যখন, তো দাও আবার লজ্জা ভাঙিয়ে আমি পরিয়ে দেব। বলেই নৌসেনের হাত থেকে ব্লাউজটা নিয়ে নিল। নৌসেনও কম যায় না। সাদাত কিছু করার আগেই সাদাতের হাত থেকে সে ব্লাউজটা কেড়ে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে। সাদাত হেসে দিয়ে বলে, পাগলি একটা। নৌসেন ব্লাউজ আর পেটিকোট পরে শরীরে একটা তাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। সাদাত মিটমিটিয়ে হেসে দেয়। নৌসেনের দিকে তাকিয়ে আছে। নৌসেন সাদাতের সামনে এসে বুড়ুকোসকে বসে, হাসছো কেন তুমি? কই না তো, আমার চোখ আছে বুঝলে। যদি আরেকবার হাসো তাহলে আমি শাড়ি পরব না। আচ্ছা আচ্ছা, এই যে একদম চুপ আমি।
তবু শাড়ি পরিয়ে দিব। তবে কোনো দুষ্টুমি কিন্তু চলবে না, বলে দিলাম। সাদাত নৌসেনের উপর থেকে তাহলে সরাতে সরাতে বলল, আরে আমি বাচ্চা নাকি যে দুষ্টামি করব? ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে। দুষ্টামি আমি করতেই পারি না, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। কি বলতে চাও? উফ, রেগে যেও না আবার প্লিজ। এখন কি আমাকে এভাবেই দাঁড় করিয়ে রাখবে, নাকি শাড়িটা পরাবে? দিচ্ছি যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।